আজকে শুরুটা করছি ছোট একটা গল্প দিয়ে। এটা রিয়েল লাইফ গল্প অবশ্যই। তো আমার অস্ট্রেলিয়ান ব্রিসবেইনে বসবাসকালীন সময় আমার কাছে একটি বাংলাদেশী রোমিং সিম কার্ড আছে। যেই সিম কার্ডটা আমি ব্যবহার করি খুব ইমার্জেন্সি কোনো কারণ থাকলেই। তো ১ বছর আগে এই সিম কার্ডে অবিরাম একটা নাম্বার থেকে কল আসতে থাকে। তো আমি মোটামুটি ইগনোর করি। ১ম ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ মাস ধরেই সেই কলটা আসতে থাকে এবং অবিরত আসতে থাকে। কলটা আমি রিসিভ না করার পরেও অথবা কখনো বিজি করে দেওয়ার পরেও। আমি নাম্বারটা ব্লক করে দিই এবং তারপরও দেখি যে নাম্বারটা থেকে কল আসছে তো আসছেই, ব্লক লিস্টে দেখা যাচ্ছে। তো আমি বুঝতে পারি এটা কোনো সেলস কল হচ্ছে এবং আমি মনে করি যে তাকে একটু আমি অ্যাওয়ার করে দেই। যদিও কলটা রিসিভ করলে আমার কস্ট হবে। তারপর আমি একটু অ্যাওয়ার করে দিই যেন সে এই এফোর্টটা আমার পেছনে নষ্ট না করে। তো আমি কলটা রিসিভ করি এবং করে জানতে পারি যে একটি বাংলাদেশী ই-কমার্স প্রতিষ্ঠান থেকে আমাকে ফোন করা হচ্ছে এবং তারা কোনো অফার বা পণ্য সেল করতে চাচ্ছে। তো আমি তাকে বুঝিয়ে বলি যে, "দেখেন আসলে আমি তো দেশে নাই। সো আমার এক্ষেত্রে কোনো কিছু করার কোনো কিছু কেনার কোনো অবকাশ নেই। সো আপনি সবচেয়ে ভালো হয় যদি আমার ফোন নাম্বারটা আপনার লিস্ট থেকে সরিয়ে দেন এবং এতে করে আপনার যে এফোর্ট হচ্ছে আমার পিছনে সেটা বেঁচে যাবে এবং আপনি যে কাস্টমার আপনার থেকে নিবে সেখানে আপনি ফোকাস করতে পারবেন।" তো যাই হোক এটা বলে রেখে দেওয়ার পরেও এই ফোন নাম্বার থেকে কল আসা বন্ধ হয়নি এবং এখনো মাঝে, মাঝে কল আসতে থাকে। হোয়াটএভার দ্য রিজন বিহাইন্ড দিস, হতে পারে তারা নাম্বারটা ডিলিট করেনি, হতে পারে তাদের সিআরএম আপডেট হয়নি, অনেক কিছু হতে পারে। আমি এটা কোনো কাউকে ব্লেম করছি না। তো আজকের যেই টপিকটা নিয়ে আমি কথা বলব যে কাস্টমার আমাকে গোস্ট করেছে বা কাস্টমার কিনতে ইন্টারেস্টেড না। কিন্তু আমরা কাস্টমারকে চেজ করতে থাকি। এটা কেন হচ্ছে? আসলে এটা একটা ভ্যাস্ট টপিক। এই যে কাস্টমার আমাকে রিজেক্ট করছে কিন্তু কাস্টমারকে আমি চেজ করছি, আমার টাইমটা ওয়েস্ট করছি। এটার অনেকগুলো রিজন আছে এবং এটা ভ্যাস্ট টপিক আমি আগেই বললাম। তো এই ভিডিওটা আমি যেন ২ টা পার্টে করব। ১ম পার্টে আমি আজকে একটু রুট কজ অ্যানালাইসিস করব এবং ডিপে যাব এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন আমরা আসলে একটা কাস্টমার আমাদেরকে রিজেক্ট করার পর তাকে অনেকবার চেজ করি, যেটা আসলে একদম উচিত না, একেবারেই সময় নষ্ট এখানে। এবং সেকেন্ড পার্টে আমি বলবো যে কিভাবে কমিউনিকেট করলে কাস্টমার থেকে আমরা রেসপন্স পেতেও পারি এবং আমি বলবো যে একটা রাইট কাস্টমার বা প্রসপেক্টকে কোয়ালিফাই করার কতটা গুরুত্ব আছে, এটা সেকেন্ড পার্টে হবে। তো ফার্স্ট পার্টে আসি, আসলে আমরা ডিসকাস করি একটু কয়েকটা কারণ নিয়ে যে কারণে আমরা কাস্টমার রিজেক্ট করলে আমরা চেজ করতে থাকি। তো একটা মানুষের সাইকোলজিক্যাল অনেক প্যাটার্ন থাকে। এখানে সাইকোলজির অনেক কঠিন টার্ম উল্লেখ করা যায় যেটা আমি যাচ্ছি না। আমি চেষ্টা করছি ব্যাপারটাকে সিম্পলিফাই করার। এই ভিডিওর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার নিজের প্যাটার্নটা বুঝতে পেরে ওই প্যাটার্নটা ইমপ্রুভ করার জন্য কাজ করলে আপনি অনেক বেশি সফল হবেন। এটা কি আমি প্র্যাকটিক্যালি করেছি? 100%। এখন আমি আবার বললাম এখানে যেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি আজকে সেটা আমার প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি নিজের লাইফে অ্যাপ্লাই করেছি এবং আমি আমার সেলস কমিউনিকেশনকে অনেক ইমপ্রুভ করেছি এগুলোর মাধ্যমে। আচ্ছা, এখন আমি রিজনগুলোতে যাচ্ছি একটা, একটা করে। এটা একটু মজার রিজন। তো ছোটোবেলা থেকে আমরা যখন বড় হই, মোস্ট অফ দ্য কেসে আমরা যে ধরনের সোশ্যাল বিহেভিয়ার এবং যে ধরনের এন্টারটেনমেন্ট নিয়ে বড় হই, সেটা হয়তো বেশিরভাগই এই কনটেক্সটে খাটবে, যেই কনটেক্সটটা আমি হয়তো সাউথ এশিয়ান কনটেক্সটে বলছি আরকি। সেখানে আমরা এমন সব মুভি দেখে বড় হই যেখানে দেখা যায় যে একজন নায়ক অথবা নায়িকা যাকে পছন্দ করে তাকে সে প্রপোজ করছে, সে রিজেক্ট হচ্ছে, প্রপোজ করছে, সে রিজেক্ট হচ্ছে, এরকম করতে, করতে একটা পর্যায়ে আসে একদম রক্তারক্তি কাণ্ড হয়ে যাচ্ছে। তারপর সে অ্যাকসেপ্ট করছে। এই যে একজন রিজেক্ট করছে এবং আরেকজন ক্রমাগত ট্রাই করে যাচ্ছে, এটা এক ধরনের ফাইট অ্যান্ড উইন মেন্টালিটি ক্রিয়েট করে সাইকোলজিক্যালি, যে আমি একটা ফাইট করছি একটা জিনিস পাওয়ার জন্য, তারপরে অনেক ফাইটের পরে আমি উইন করলাম, একটা রিওয়ার্ড পেলাম। এই যে রিওয়ার্ড সিস্টেমটা আমার ব্রেইনে চলে আসে, তো এটা থেকে আমার একটা উইনিং ফিলিংস, একটা ভালো ফিলিংস ক্রিয়েট হয়, একটা হ্যাপিনেস ফিলিংস ক্রিয়েট হয়। ইটস কাইন্ড অফ এ ড্রাগ টাইপের আর কি। আমি খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করছি। এখানে কগনিটিভ অনেক রিজনিং আছে, আমি সেখানে যাচ্ছি না। তো আসলে কি হওয়া উচিত ব্যাপারটা? আসলে হওয়া উচিত আমাকে যদি কেউ ২-৩ বার পর রিজেক্ট করে, আমার সেলফ এস্টিম এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবেন, নোট রাখবেন। সেলফ এস্টিম এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ড এমন একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত যে ঠিক আছে, আমাকে যদি কেউ রিজেক্ট করে আই এম নট গোয়িং টু চেজ হিম অর হার। আমি এমন কোনো একটা সার্কেলে যাবো, এমন কোনো ফ্রেন্ড সার্কেল খুঁজে বের করবো যেখানে আমি ওয়েলকাম, যেখানে আমাকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে। কেউ আমাকে অ্যাপ্রিশিয়েট করছে না, আমাকে পছন্দ করছে না, আমি তাকে পিছনে দৌড়াচ্ছি, একসময় উইন করলাম। এই উইনটা নিয়ে শুধুমাত্র একটা ভালো ফিলিং আমাকে দিল। এটা আসলে খুব একটা এন্ড রেজাল্ট নেই। আমি রেজাল্টে উইন করতে পারি কিন্তু অনেক এরকম এফোর্ট দেওয়ার পর যখন আপনি কিছু উইন করবেন, ইন দ্য লং রানে সেটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে না। এটা আমি হয়তো আরেকদিন ডিসকাস করব। সো এই যে
ফাইট অ্যান্ড উইন, এই যে রিওয়ার্ডটা পেলাম, এই মেন্টালিটিটা আমাদের অনেক ছোটোবেলা থেকেই গ্রো হয়। এটা একটা ভিশাস সাইকেল, এটা ইটস নট গুড অ্যাট অল, ইটস এ রং সাইকেল। তো এই মেন্টালিটি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি একটা প্রসপেক্টকে একবার বলেছেন, ফলো আপ করেছেন, ইন এ গুড সেন্স হয়তো 5 থেকে 6 বারও ফলো আপ করা যেতে পারে যদি প্রসপেক্ট রাইট কমিউনিকেশন ওরিয়েন্টেড হয়। যদি সে গোস্ট করে 3-4 টাইমের পর আমি আর ফলো আপ করে টাইম ওয়েস্ট করবো না। তো একটা বড় কারণ হচ্ছে আমি এমন সব প্রসপেক্টদেরকেই চেস করব যারা আমার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রতি কিছুটা হলেও ইন্টারেস্টেড। এই যে তাকে চেস করে বিরক্ত করে একসময় সেল করা, এটা প্রথমে যদি B2B হয় আপনি একদমই পারবেন না, আপনাকে শাটডাউন করে দিবে, ব্লক করে দিবে। B2C হলে হয়তো আপনাকে যদি প্রোডাক্টের দাম বা সার্ভিস দাম খুব কম হয়, সে হয়তো বিরক্ত হয়ে একসময় কিনতেও পারে, বাট সেটা আপনার জন্য ভালো রেজাল্ট আনবে না। পরবর্তী সে আপনার ব্র্যান্ডটাকে প্রপারলি রিকগনাইজ করবে না। ইন দ্য লং রানে প্রবলেম আপনি একটা ট্রানজাকশন পাবেন, দ্যাটস অল। সো প্রথমত আপনার এই রিওয়ার্ড রিকগনিশন সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। আপনার সেলফ স্টিম, এটাকে আপনাকে অনেক ইমপ্রুভ করতে হবে। সেলফ স্টিম মানে হচ্ছে আমি সেলস করছি বলে যে আমি আরেকজনের কাছে অনেক উইক হয়ে যাব, আমি একদম সব কিছু দিয়ে সেলস করার চেষ্টা করব, এটা আমার জন্য রাইট না। আমি তাকে আমার মনে রাখতে হবে আমি আমার প্রোডাক্ট এবং সার্ভিস এমন কাউকে অফার করছি যেটা তার কাজে লাগবে, এবং কাজে লাগবে বলেই সে আমাকে কিন্তু তার মূল্য পরিশোধ করছে বা আমাকে একটা প্রাইস দিচ্ছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা যে আমার প্রোডাক্ট এবং সার্ভিস তার জন্য ভ্যালুয়েবল এবং তার থেকে মানিটা পাওয়ার জন্য ভ্যালুয়েবল। জাস্ট বিকজ হি ইজ বাইং মাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইট ডাজন্ট মিন যে আমি তাকে সব কিছু দিয়ে একদম ফলো আপ করতে অনেক সময় নষ্ট করবো, বা একটা সময় আমাকে সে গোস্ট করলে আমি তাকে ফলো আপ করতে থাকবো। সো সেলফ স্টিমটাকে আপনাকে অনেক হায়ার লেভেলে নিতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল স্ট্রাকচার। ছোটোবেলা থেকে আমাদের আরেকটা জিনিস শেখানো হয় যে অনেক পার্সিভিয়ার করে অনেক কিছু কষ্ট করে একটা জিনিস পাইতে হবে। সেটা কিন্তু খারাপ লেসন না, কিন্তু আমাকে বুঝতে হবে যে এই লেসনটা আমি কোথায় অ্যাপ্লাই করবো। যে আমি পার্সিভিয়ারেন্স করছি, আমি যে একটা বিশেষ পিছনে লেগে থাকতেছি, এটা আমি কোথায় অ্যাপ্লাই করব? আমি অ্যাপ্লাই করবো ইন এ ম্যাক্রো লেভেল। একটু বুঝে দিচ্ছি, ম্যাক্রো লেভেল মানে কি? ধরেন আমার এই বছর $100K সেলস করার টার্গেট আছে, এটা হচ্ছে ম্যাক্রো লেভেল। এই সেলস টার্গেট অ্যাচিভ করার জন্য আমাকে যত ধরনের অবস্থাকেল আমার সামনে আসে আমি ক্রস করবো এবং আমি উইন করব। এটা হচ্ছে ম্যাক্রো লেভেলে আমার এই মেন্টালিটিটা। কিন্তু এই মেন্টালিটি যখন আপনি মাইক্রো লেভেলে নেবেন, এটা আপনার জন্য ভালো ফল আনবে না। কীরকম? ধরেন এই $100K সেলস টার্গেট মিট করার জন্য আপনার 20 জন কাস্টমার আছে, তার মধ্যে প্রসপেক্ট আছে, তার মধ্যে 10 জন আপনাকে গোস্ট করেছে, কিন্তু 10 জন কিছুটা ইন্টারেস্ট প্রকাশ করেছে। তো আমি যদি আপনার জায়গায় হই, আমি যেটা করবো যে 10 জন আমাকে গোস্ট করেছে তাকে আমি রিজেক্ট করবো, আমিও আমার দিক থেকে আমি তাকে আর ফলো আপ করবো না। আমি যে আমার প্রতি ইন্টারেস্টেড তার সাথে আমি বেশি ইনভলভ হব, এবং আরও 10 জন খুঁজে বের করবো যে আমার প্রতি বেশি আমার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রতি তার কিছুটা ইন্টারেস্ট আছে। বুঝাতে পারলাম? তো এখানে এই যে আমার মাইক্রো লেভেলে আমি কি করছি, আমি স্মার্ট প্লে করছি। আমি চেষ্টা করছি আমার সেলস টার্গেট অ্যাচিভ করার জন্য এমন প্রসপেক্ট খুঁজে বের করার যে আমার প্রতি ইন্টারেস্টেড। যে আমার প্রতি ইন্টারেস্টেড তাকে আমি উইন করবোই, তার পিছনে আমি সময় নষ্ট করবোই, তাকে আমি বারবার ফলো আপ করবোই এবং করে আমি সেলস উইন করবো। এটাতে অনেক সময় নষ্ট হয় এবং এটা সাইকোলজিক্যালি ড্রেইনিং। বিলিভ মি, একটা প্রসপেক্ট যখন আপনাকে ডে আফটার ডে গোস্ট করে বা আপনার সাথে কথা বলতে চায় না, কিন্তু আপনাকে পুশ করতে থাকেন, সে বিরক্ত হয়ে একটা অ্যাটিটিউড করে, সেটা আপনার মেন্টালি আপনাকে ভালো রেজাল্ট দেবে না। আপনি যেখানে একটু ওয়েলকাম পাবেন, যেখানে আপনি একটু পজিটিভ ফিডব্যাক পাবেন, সেখানে আপনি ইনভলভ হবেন এবং সেলসটাকে দ্রুত বের করে আনতে পারবেন। এবং আরেকটা এক্সাম্পল দিই, অস্ট্রেলিয়া একটা ইনভেস্টমেন্ট ফার্ম যারা ইনভেস্টমেন্ট বিভিন্ন ইনফরমেশন দেয়, তারা আমাকে একদিন কল করে এবং বলে যে তারা খুব লো একটা প্রাইস অফার করে ইয়ারলি, বলে যে প্রবলি 1 or 2 কাপ অফ কফি, ভেরি স্মল প্রাইস, যে এটা তুমি যদি দাও তোমাকে আমি প্রতি উইকে একটা করে ইমেল পাঠাবো যেখানে তুমি কিছু গুছানো ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিয়ে পড়াশোনা করতে পারবে। আমার মনে হচ্ছে কস্টটা খুব কম, লেটস ট্রাই ইট। আমি জাস্ট ট্রাই করার জন্য তাদেরকে রাজি হই এবং খুব অল্প মূল্যে সেই সার্ভিসটা গ্রহণ করি। আমি জানি এটার পরে একটা আপসেলস আছে, তারা চেষ্টা করবে, কিন্তু এরপর যেটা হয় পরবর্তী মাস থেকে তারা আমাকে এই পরিমাণ ফোন কল করা শুরু করে তার স্পেশাল সার্ভিস সেল করার জন্য, এবং তাকে আমি অনেকবার পোলাইটলি না করার পরেও যখন তারা এটা করতেই থাকে তখন আমি যেটা করি, আমি পুরোপুরি তাদের নাম্বারগুলো ব্লক করে দিই এবং এখন তারা আমার পুরোপুরি ব্লক লিস্টে আছে, তাদের আর কোনো আপসেস করার সুযোগ নাই। এবং এই যে তারা আমাকে অনেক এক্সেসিভ ফলো আপ করছিল, এটার আরও একটা ডাউট আমার মনে ক্রিয়েট হয় এবং আমার মনে হয় যে তারা আমাকে এত এক্সেসিভ ফলো আপ করছে কেন? তাহলে কি তার কোনো আদার কাস্টমার নেই? তারা আমার পিছনে এত সময় নষ্ট করছে, দিনের পর দিন কথা বলছে, ফোন দিচ্ছে, এবং এটা তার ব্র্যান্ডের জন্য কিন্তু ভালো রিকগনিশন হলো না আমার তরফ থেকে। আমার যে ডাউটটা, হয়তো তারা ভালো ব্র্যান্ড, হয়তো তারা ভালো ব্র্যান্ড না, আমি জানি না, কিন্তু তাদের সেলস পিপলদের ওভার অ্যাগ্রেসিভ মেন্টালিটি এবং অ্যাটিটিউডের কারণে আমি
পুরোপুরি ওয়ার্ক অফ করলাম, আমি চলে আসলাম। সো আপনি যখন সেল করেন মনে রাখবেন এই জিনিসগুলো, যে একটা প্রসপেক্টকে অনেক চেস করে আপনার সেলস বের করে আনার কোনো রিজন নেই। যদি আপনি করতে পারেন অ্যাট দ্য এন্ডে হয়তো ভালো, বাট আপনি যদি তার পেছনে এত সময় নষ্ট করেন যেখানে আপনি হয়তো আরও 10টা মূল্যবান প্রসপেক্ট ক্রিয়েট করতে পারবেন যারা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রতি আগ্রহী হবে, সেটা আসলে আপনার জন্য বেশি লাভবান হবে। তো এটা হচ্ছে এন্ড অফ পার্ট 1। আমি মনে হয় আপনাকে প্রপারলি বোঝাতে পেরেছি যে কী জায়গায় কাজ করলে অ্যাটলিস্ট অনেক হাই লেভেল আপনি ইমপ্রুভ করতে পারবেন সেলস কমিউনিকেশনে, আপনার সফলতা বাড়বে। সেকেন্ড পার্টে আমি আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেখানে আমি অনেক গোস্টিং করেছে, আমাকে প্রসপেক্ট অনেকদিন রেসপন্স করেনি, যেগুলোকে আমি প্র্যাকটিক্যালি ইউজ করে তার থেকে কিছু রেসপন্স পেয়েছি, বাট সেটা খুবই সায়েন্টিফিক এবং প্রিসাইজ। সেটা আমি সেকেন্ড পার্টে আপনাকে দেখাবো। তো আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। দেয়ার আর সানলাইট অন মাই আইজ, লিটল বিট ডিফিকাল্ট টু ক্যারি অন। সো আজকে এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।